আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা গতি অধ্যায় র্যাপিড রিভিশন নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, তাহলে আমরা খুবই কম সময়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায়কে একটু রিভাইজ করব এবং এই সিরিজটা আমরা নাম দিয়েছি র্যাপিড রিভিশন। খুব দ্রুততম সময়, কম সময় আমরা সব কিছু মনে করার একটা চেষ্টা করব। ওকে, তো আমরা এই অধ্যায় যখন গতি পড়তে থাকি, তাহলে আমাদের প্রথম যে বিষয়টি সম্পর্কে জানতে হয় সেটি হচ্ছে গতি এবং স্থিতি। এখানে বলা যায় সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা বস্তুটিকে বলি বস্তুটি গতিতে রয়েছে, আর যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয়, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হলে বস্তুটি স্থির। না হলে বস্তুটি যে অবস্থায় আছে সেটি হচ্ছে স্থিতি, পরিবর্তন হলে বস্তুটি আছে গতিতে। এবং গতি এবং স্থিতি সবই আপেক্ষিক। সকল গতি এবং স্থিতি আপেক্ষিক। তার মানে আমরা গতি এবং স্থিতিতে আমরা জানতে পারি সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি বস্তুটির অবস্থাকে বলা হয় গতি, এবং বস্তুটির যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তুটির অবস্থাকে বলা হয় স্থিতি। এবং সকল গতি এবং স্থিতি আপেক্ষিক। কারণ ধরো আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছি এবং একটি বাস যাচ্ছে, ধরো তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তি রাকিব, রবিন এবং রানা। এবং রাকিব দেখছে একটি বাস যখন গতিশীল আছে তখন রাকিব দেখছে রানা এবং রবিন উভয় গতিশীল, কিন্তু রবিন দেখছে রানা স্থির। কারণ তারা একই বাসে আছে এবং দুজনের বেগ সমান হয়, তাদের কাছে মনে হচ্ছে রবিন ভাবছে রানা স্থির, রানা ভাবছে রবিন স্থির। তার মানে দেখো সেম এই রাকিবের সাপেক্ষে রানা গতিশীল ছিল, কিন্তু রবিনের সাপেক্ষে রানা কিন্তু স্থির। তার মানে আমরা বলতে পারি সকল গতি এবং স্থিতি আপেক্ষিক। এবং কোনটি কোন গতিতে আছে, কোন স্থিতিতে আছে তা ব্যাখ্যা করার জন্য বা জানার জন্য, বোঝার জন্য আমাদের একটা বিষয়ের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। তো প্রসঙ্গ বিন্দু কি? যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা স্থিতি পর্যালোচনা করি তার সেই বিন্দুটিকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। এবং এই সংজ্ঞাটা তোমার পরীক্ষায় আসতে পারে ক নম্বরে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো হলো আমরা বলতে পারি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি পর্যালোচনা করা হয় বা ব্যাখ্যা করা হয়, তা সেই কাঠামোকে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জড় অজড় উভয়ই হতে পারে, এই সম্পর্কে আমাদের এই লেভেলে খুব বেশি আলোচনা নেই। তার মানে আমরা যখন গতি এবং স্থিতি এই টপিকটার দিকে তাকাই তাহলে আমাদের মেজর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, আমাদের সংজ্ঞা আসে ক নম্বরে। গতি কি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বস্তুটি গতিতে আছে, আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে বস্তুটি স্থিতিতে আছে। সকল গতি এবং স্থিতি আপেক্ষিক, এটা আমাদের খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নটা আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করতে হবে, যে কোনো একটি এক্সাম্পল দিই প্রসঙ্গ কাঠামো এবং গতি স্থিতির সংজ্ঞা পরে তুমি এটা ব্যাখ্যা করে দিতে পারবে যে কোনো একটি নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে একটা বস্তুর গতি যেমন স্থির হতে পারে, অন্য একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ওই বস্তুর গতি নাও থাকতে পারে, অর্থাৎ বস্তুটি স্থির হতে পারে। তার মানে আমরা বলতে পারি সকল গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক। এরপরে আমাদের আলোচনা করতে হয় বিভিন্ন প্রকার গতি। এরপরে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করি। বিভিন্ন প্রকার গতির মধ্যে আমাদের লেভেল সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছে সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতি কি? কোনো গতিশীল বস্তু যদি একটি সরলরেখায় যায় তাহলে তার গতিকে বলা হয় সরল রৈখিক গতি। এরপরে আমাদের আলোচনা করতে হয় ঘূর্ণন গতি সম্পর্কে। এক মিনিট। ঘূর্ণন গতি
যদি কোনো একটি গতিশীল বস্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। ইংলিশে এটাকে আমরা সার্কুলেটরি মোশন বলি, মোশন বা রোটেটরি মোশন বলা যায়। এরপরে আমাদের যে গতি সম্পর্কে আলোচনা করতে হয় সেই গতিটি হচ্ছে চলন গতি। কোনো একটি গতিশীল বস্তু যদি কোনো গতিশীল বস্তুর সকল কণা একই সময় একই দিকে গতিশীল হয় তাহলে তার গতিকে আমরা বলতে পারি চলন গতি। এরপরে আমাদের যেটি আসে সেটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবং মনে রাখার বিষয় হচ্ছে এটা পরীক্ষায় ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত গতি আমাদের বইতে খুব সুন্দরভাবে একটা সাবলীল একটা সংজ্ঞা দেওয়া আছে। যে গতির পুনরাবৃত্তি হয় তাকে সে গতিকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। আর আগের বইতে আমাদের একটা সুন্দর ব্যাখ্যা অন্য একটা সংজ্ঞা ছিল। সেই সংজ্ঞাটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর, তার মানে মেইন পয়েন্ট কি, নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে ওই গতিশীল বস্তুর গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এবং সরলরৈখিক গতির ক্ষেত্রে কি ছিল, সরল রেখায় চলে। ঘূর্ণন গতির ক্ষেত্রে মেইন পয়েন্ট ছিল সমদূরত্বে ঘুরে। আর চলন গতির ক্ষেত্রে সকল কণা একই দিকে। দেখো যে কোনো একটি সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি এই মেইন পয়েন্টগুলোই একদম টিচার খুঁজে যদি তোমার থাকে তাহলে তুমি নিজের ভাষায় লিখলেও মার্ক পাবে। এরপর আমরা যেটা পড়ি সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখানে বলে রাখা ভালো, ঘূর্ণন গতি এবং সরল স্পন্দন গতি দুটি হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তো সরল স্পন্দন গতি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলাচল করে তাহলে সেই গতিকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি করতে পারি বলি। তো সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। যখন তুমি তরঙ্গ অধ্যায় পড়বে সপ্তম অধ্যায়, তখন আমরা দেখবো সরল ছন্দিত স্পন্দন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়। এটার বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, x সমানুপাতিক -x, a সমানুপাতিক -x। এই সম্পর্কে আমরা সপ্তম অধ্যায়ে আরো ভালো জানতে পারবো। কিন্তু এই অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন পড়ে, এই যে আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আলোচনা করলাম, এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন খুব বেশি এসে থাকে আর পাশাপাশি এমসিকিউ আসতে দেখা যায়। এখন আমি যদি একটু কম্পারিজনে যদি আমি তুলনামূলকভাবে বলি, যেমন ঘূর্ণন গতি শুধু বৃত্তাকার পথেই সম্ভব, কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে বৃত্তাকার পথে সম্ভব, উপবৃত্তাকার পথে সম্ভব, পরাবৃত্তাকার পথে সম্ভব, বক্রাকার পথেও সম্ভব। তার মানে পর্যায়বৃত্ত গতি যে কোনো পথেই সম্ভব। সরল ছন্দিত স্পন্দন গতি পর্যায়বৃত্ত হতে হবে। তার মানে পর্যায়বৃত্ত গতির স্পেশাল দুটি পর্যায়বৃত্ত গতি হচ্ছে ঘূর্ণন গতি আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি। আমাদের যে জিনিসগুলো আসে উদাহরণ হিসাবে আসে ঘড়ির ঘূর্ণন, যে ঘড়ির কাটার ঘূর্ণন, সেটা হবে ঘূর্ণন গতি এবং অবশ্যই সেটা পর্যায়বৃত্ত গতির মধ্যেও পড়বে। তারপর আমরা যখন হ্যালির ধূমকেতু, সেটা সূর্যের চারদিকে হ্যালির ধূমকেতু কক্ষপথের যে ঘূর্ণন, সেটা পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে। পৃথিবীর অক্ষের দিকে অক্ষের উপর ঘূর্ণন, সেটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। হৃৎপিণ্ডের রীতি স্পন্দন, সেটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তারপর সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণন, সেটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তারপর আমাদের মাথার উপর যে ফ্যান ঘোরে, সেই ফ্যান ঘোরাটা এটা অবশ্যই ঘূর্ণন গতির উদাহরণ, আবার পর্যায়বৃত্ত গতিরও উদাহরণ। সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ রয়েছে স্প্রিং এর কথা মনে করে দেখতে পারো। স্প্রিং এরকম থাকে, তো আমি যদি একটা বস্তু ঝুলিয়ে দিই বা টান দিই তাহলে প্রথমে একটু আসে, এটা দেখো 1 নম্বর স্টেজ, তারপর 2 নম্বর স্টেজ, তারপরে স্টেপে আবার সেই পূর্বের অবস্থানে ফেরত আসে, তারপরে একটু সংকুচিত হয়, তারপরে স্টেজে আবার এই প্রথম স্টেজে ফেরত যায়। তো স্প্রিং হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির একটি উদাহরণ।
এরপর আমরা আলোচনা করব রাশি সম্পর্কে। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকেই রাশি বলে। তাহলে রাশি মানে কি? যা কিছু পরিমাপযোগ্য। যেমন ধরো আমি বলি যদি দুঃখ, কান্না, তাকে আমরা পরিমাপ করতে পারি যে আমি 10 একক পরিমাণ দুঃখ পেয়েছি, আমি 20 একক পরিমাণ আনন্দ পেয়েছি। এই ধরনের এর বিষয়গুলোকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, একক দ্বারা প্রকাশ করতে পারি না। কিন্তু ধরো আমি যদি বলি একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বা অন্যদিকে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এই দেখো বলের পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন, এবং আমি এই বল রাশিটাকে পরিমাপ করতে পারছি, তার মানে তাই এটা একটি রাশি হবে। তার মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো রাশি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, ভেক্টর রাশির মান এবং দিক উভয় রয়েছে। যদিও এই সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা বলতে পারি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট তাদেরকে আমরা স্কেলার রাশি বলি, আর যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয় নির্দেশের প্রয়োজন পড়ে তাদেরকে ভেক্টর রাশি বলে। এই স্কেলারের সংখ্যা, ভেক্টরের সংখ্যা আমাদের জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি এর উদাহরণগুলো অনেক বেশি আছে। যেমন স্কেলারের উদাহরণগুলো আমি একটু দিই। স্কেলারের উদাহরণ হলো কাজ, তারপর ক্ষমতা, তারপর শক্তি, তারপর হচ্ছে দূরত্ব, তারপর হচ্ছে দ্রুতি, তারপর হচ্ছে সময়, তারপর তাপমাত্রা, চাপ, তড়িৎ প্রবাহ। এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট। আমি যখন বলি যে সময় মানে ধরো এই কাজ করতে আমার 1 সেকেন্ড লাগছে, আমি কি বলি 1 সেকেন্ড বাম দিকে, 1 সেকেন্ড ডান দিকে, এটা কিন্তু আমাকে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমাদের মান এবং দিক উভয় প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমাদের রয়েছে সরণ, ত্বরণ, তারপরে হচ্ছে বল, তারপরে রয়েছে সরণ, ত্বরণ, বল, মন্দন বিশেষ ধরনের ত্বরণ, সবচেয়ে বেশি এইগুলোই আসে। তারপর হচ্ছে ওই প্রাবল্য রিলেটেড সবকিছু, প্রাবল্য বিষয়ক সব, মানে তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, ঠিক আছে। এখন তাহলে আমাদের ভেক্টর কেন প্রয়োজন পড়লো এই ব্যাখ্যায় আমরা যদি যাই, ধরো আমি বললাম যে মিটার গেলে আমি তোমার বাসা পাবো, তাহলে কিন্তু আমি কখনোই স্কুল থেকে তোমার বাসায় পৌঁছাতে পারবো না। তো যেহেতু যে সকল রাশিতে আমরা শুধুমাত্র মান, মানে যেমন 100 মিটার বলছিলাম, সেইটা যথেষ্ট নয় ওই কাজ করার জন্য, আমাদের দিক নির্দেশেরও প্রয়োজন পড়ে। সেই প্রয়োজন থেকেই আমরা ভেক্টর রাশির উদ্ভব ঘটাই, এবং এই ভেক্টর রাশি, যে সকল ভেক্টর রাশি রয়েছে তাদের মান এবং দিক উভয় থাকে, তাদের প্রকাশের জন্য মান এবং দিকের স্পেশালি দিকের প্রয়োজন পড়ে, এবং দিক আমাদের সাথে বলে দিতে হয় যে সেটা কোন দিকে। এবং সরণের দূরত্ব এবং সরণ, এই দুটো বিষয়ের মধ্যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তার মানে আমরা বলতে পারছি এর মান রয়েছে শুধু, কিন্তু সরণ হচ্ছে ভেক্টর রাশি, তার মানে সরণের জন্য আমাকে মানের পাশাপাশি দিক নির্দেশের ও প্রয়োজন পড়ে। তাহলে দূরত্ব কি আর সরণ কি? দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথ, ধরো একজন ব্যক্তি এই অবস্থান থেকে বি অবস্থানে গেল, এবং রাস্তা দিয়ে সে যখন গেল এভাবে গেল, রাস্তার এরকম অবস্থান হওয়ার কারণে তাকে এভাবে যেতে হলো, এবং তার অতিক্রান্ত মোট দূরত্ব ধরো 200 মিটার। কিন্তু তার সরণ কিন্তু এটা হচ্ছে তার দূরত্বকে আমরা ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট করি, ডিস্টেন্স করি, যদি ইংলিশ টার্মগুলো আমাদের এখন প্রয়োজন নেই। কিন্তু তার অতিক্রান্ত সরণ হচ্ছে এই যে সবচেয়ে ছোট পথটা, শর্টেস্ট পাথ,
আমরা বলতে পারি শর্টেস্ট পাথ। সরণ কি? শর্টেস্ট পাথ, বা শুরু ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। শুরু এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। ধরো এটা 100 মিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু সরণ এবং দূরত্বের পার্থক্য রয়েছে, এবং এটা কিন্তু আমাকে ভেক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভেক্টর প্রকাশটা আমি একটু মিস করেছি আগের টপিকে, আমি সেটা একটু দেখিয়ে দেবো তারাও, কিন্তু আগে এটা শেষ করি। দূরত্ব হচ্ছে স্কেলার এবং সরণ হচ্ছে ভেক্টর। তার মানে দূরত্ব নির্দেশ করে হচ্ছে অতিক্রান্ত পথ, এবং সরণ নির্দেশ করে শর্টেস্ট পাথ, মানে সবচেয়ে সর্বনিম্ন যেই দূরত্বটা। তার মানে শুরুতে একটা বস্তু যে অবস্থানে ছিল এবং শেষে যে অবস্থানে যায়, এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই অ্যাকচুয়ালি সরণ নির্দেশ করে, এবং সেটি সর্বনিম্ন দূরত্ব হয়ে থাকে। কিন্তু দূরত্বের ক্ষেত্রে সেটা না। দূরত্বের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে তাকে মোট যে পরিমাণ পথ অতিক্রম করতে হয়েছে সেটি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এবং সরণ উভয়ের একক হচ্ছে মিটার। একক কি? মিটার। এবং উভয়ের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল। আমরা জানি মাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি কি? দূরত্ব পরিবর্তনের হার, দূরত্ব বাই সময়। আর সরণ হচ্ছে, বেগ হচ্ছে সরণ পরিবর্তনের হার। এবং আমরা দেখতে পাচ্ছি দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাই এটা হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 1, বা এটাও হবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক, এটা হচ্ছে কি? ইউনিট। আর মাত্রা হবে দূরত্বের বা সরণের মাত্রা হচ্ছে এ টি ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা। মানে বেগ এবং দ্রুতির একক মিটার পার সেকেন্ড এবং মাত্রা এল টি ইনভার্স 1, উভয় মাত্রা এবং একক কিন্তু একই। বেগ হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার, তাই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ হচ্ছে কি? ভেক্টর রাশি। তার মানে আমরা বলতে পারি দিক সহ দ্রুতি, দিক প্লাস দ্রুতি ইকুয়ালস টু বেগ। এরপরের বিষয় হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। আমরা বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এবং এই জন্য সূত্রটা হচ্ছে এ সমান ডেল ভি বাই টি। এটা কিন্তু একটা সূত্র, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কালো এরকম বেরোচ্ছে কেন? তাই এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, মানে মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। এটা হচ্ছে একক। তার মানে সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাকে ত্বরণ বলে, এবং মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এরপর আসি সমীকরণ। আমাদের এই অধ্যায়ে যে সকল সমীকরণ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে v সমান u প্লাস এটি। এটা কোথা থেকে আসলে ভাই? আমরা যদি এখান থেকে আসি, a সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই টি ওই পাশে ঘনবস্তু হয়ে গেলে এটি v মাইনাস ইউ, তাই এই পাশে v আমি রেখে দিই এবং ওই পাশে গেলে যোগ হয়ে যাবে v সমান u প্লাস এটি। এটি একটি সূত্র। আরো একটি সূত্র আসে এর সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের সূত্র। কোনো বস্তু যদি ত্বরণে চলে তাহলে তার সরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটি। তারপরের সূত্র হচ্ছে এস সমান বিটি,
মানে কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে তার সরণ নির্ণয় সূত্র এটি। ভেবেছো আমরা পৃথিবীতে অনেক কিছুই পড়তে দিই, মার্কারটিতে দিলাম, মার্কারটিও পড়ে গেল। এই যে মার্কারটা যে পড়লো এবং দেখো আমি কিন্তু কোনো বল প্রয়োগ করিনি, আমি সেটা ছেড়ে দিয়েছিলাম, তার মানে আমি মুক্তভাবে পড়তে দিয়েছি। তাহলে সে কেন পড়লো? সেই থেকেই নিউটন সাহেব অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তোমাদের আপেলের গল্প অবশ্যই মনে আছে যে নিউটনের পাশে আপেল পড়লো, তার থেকে তিনি মাধ্যাকর্ষণ সহ অনেক অনেক কিছু আবিষ্কার করেছিলেন এবং পদার্থবিজ্ঞানে নিউটনের অনেক 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 বেশি অবদান রয়েছে। তা আমরা আজকে নিউটনের সে অবদানে না গেলেও আরও একজন বিজ্ঞানী অবদান তো অবশ্যই দেবে। সে বিজ্ঞানীর নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি পরন্ত বস্তু মানে যারা বিনা বাধায় পড়তেছে মুক্তভাবে, মানে নিক্ষেপ করা হয় না, যারা বিনা বাধায় মুক্তভাবে পড়তেছে তাদের সেই সকল বস্তু সম্পর্কে 3টা সূত্র দিয়েছিলেন এবং সেগুলোই বলা হয় পরন্ত বস্তু সূত্রাবলী। দিয়েছিলেন গ্যালিলিও গ্যালিলি, তিনি একজন ইতালিয়ান বিজ্ঞানী। তো তিনি ওই ইতালির পিসি টাওয়ার থেকে গিনি পালক পরীক্ষার মাধ্যমে এই সূত্র আবিষ্কার করছেন বা সূত্র প্রমাণ করছেন, এটা বলা হয়ে থাকে। যাই হোক, আমরা অত দূর না যে পরন্ত বস্তু সূত্রাবলী সম্পর্কে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তো পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী, ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র দিয়েছিলেন, যেগুলো আমরা আমাদের ফিজিক্স বইতে পড়ে থাকি পরন্ত বস্তুর সূত্রাবলী বা লজ অফ ফলোইং বডিজ নামে। তো গ্যালিলিও কি এমন সূত্র দিলেন যে কারণে তিনি জগৎ বিখ্যাত টাইপের একজন বিজ্ঞানী, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পদার্থবিজ্ঞানী এই বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি 3টি সূত্র দিয়েছিলেন পরন্ত বস্তু সম্পর্কে। তিনি গিনি পালক পরীক্ষার মাধ্যমে এই সূত্র দিয়েছিলেন বা সূত্র প্রমাণ করেছিলেন বলে বলা হয়ে থাকে। এবং তাহলে আমাদের যে 3টি সূত্র, এই 3টি সূত্র সম্পর্কে আজকে আমাদের জানতে হবে। তাহলে আমরা যখন প্রথম সূত্র নিয়ে আলোচনা করি, তো পরন্ত বস্তুর প্রথম সূত্রতে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বা সমান উচ্চতা থেকে আর কি দুটি বস্তুকে আমরা যদি ফেলে দিই তাহলে দুটি বস্তু সমান সময় মাটিতে পড়ার কথা। যেমন ধরো আমি যদি মাটি থেকে 5 মিটার উচ্চতে, ধরো মাটি থেকে 5 মিটার উচ্চতে একটা পাথর নিই আর একটা কাগজ নিই, ঠিক আছে? তাহলে যদি আমি ছেড়ে দিই তাহলে দুটোই সমান সময় ভূমিতে পড়ার কথা। এখানে মেইন পয়েন্ট ছিল স্থির অবস্থান এবং একই উচ্চতা, তাহলে সমান সময় পড়ে, একই উচ্চতা, তাহলে সমান সময় ভূমিতে পতিত হবে, সমান সময় ভূমিতে পতিত হবে। কিন্তু আমরা রিয়েল লাইফে যদি তোমরা কেউ এটা করে দেখো তাহলে দেখবা এটা হয় না। যে ভাইয়া পাথর আর কাগজ দিলাম, একটা আগে পড়লো আর একটা পরে পড়লো, কিন্তু গ্যালিলিও তো তার প্রথম সূত্র বলছিল দুইটা একই সময় পড়ার কথা। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে ঘর্ষণ সহ আর বাতাসের বাধা এইরকম অনেক কিছু থাকার কারণে এটা মানে না, কিন্তু আমরা যদি বায়ুশূন্য স্থানে এক্সপেরিমেন্টটা করি তাহলে অবশ্যই এটা মানে, এবং এটা করে দেখা হয়েছে। গ্যালিলিও গিনি এবং পালক পরীক্ষার মাধ্যমে এটা দেখছিলেন। আর এখন যদি তুমি ভ্যাকুয়াম বা বায়ুশূন্যতে গিয়ে যে কোনো দুটো বস্তু নিয়ে এই এক্সপেরিমেন্টটা করো তখন দেখবা দুইটাই সমান সময়ে একই উচ্চতা থেকে ভূমিতে পতিত হবে। এবং কথা হচ্ছে স্থির অবস্থান থেকে হইতে হবে। আমি নিক্ষেপ করলে চলবে না, যে আমি একটা বল দিলাম তাহলে কিন্তু আর এটা মানবে না। গ্যালিলিওর দ্বিতীয় সূত্র বলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। তার মানে আমরা যদি গাণিতিক প্রকাশ করি তাহলে v সমানুপাতিক t, v সমানুপাতিক t, তার মানে বলছে কি স্থির অবস্থান থেকে হতে হবে, বিনা বাধায় হতে হবে এবং মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে। তার মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু একটি নির্দিষ্ট সময়ে মানে t সময়ে যে বেগ প্রাপ্ত করে তা ওই সময়ে সমানুপাতিক। এবং তৃতীয় সূত্রে, এবং এটার একটা প্রকাশ আমরা করতে পারি যে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল সলভে কাজে লাগে v1/v2 সমান t1/t2, এটা আমরা লিখতে পারি এই সূত্রটি। এবং এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রশ্নে লাগে আর কি, এমসিকিউতে এই ধরনের ম্যাথ আসতে পারে। যাই হোক, তো গ্যালিলিও তৃতীয় সূত্র বলছিলেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় মানে টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা যে উচ্চতা অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, কারণ এই সমানুপাতিক টি স্কয়ার।
সেখান থেকে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রশ্নটা পাই সেটা হচ্ছে h1/h2 সমান t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার। এটাও আবার একটা জিনিস। এই দুটো ম্যাথমেটিক্যাল প্রশ্ন আমাদের লাগে। তার মানে আমরা যদি রিক্যাপ করি মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্রগুলো, গ্যালিলিও গ্যালিলি ইতালিয়ান বিজ্ঞানী মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিলেন এবং প্রথম সূত্রে তিনি বললেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্রে বললেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে মানে টি সময় যে বেগ প্রাপ্ত করে তা ওই যে বেগ প্রাপ্ত করে এই বেগ যদি ভি হয় তাহলে তা সময়ের সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। আর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটাই ছিল গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র। আশা করি বোঝা গেছে।